ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই দিল্লি, জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। ফেরত পাঠানোর আশা রিজওয়ানার। ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচনের আশা মির্জা ফখরুলের। সমালোচনা মানেই সরকারকে ব্যর্থ করতে চাওয়া নয়, মন্তব্য রিজভী। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 বছরের কম করার পক্ষে 46% মানুষ। পরিস্থিতি এখন অনেক শান্ত, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গুম খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব ডিজি। জুলাই আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে দিল্লি একক কোনো রাজনৈতিক দলের পরিবর্তে জনগণকে প্রাধান্য দেবে বলে আশ্বস্ত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বলেছেন, ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার সমালোচনায় সমর্থন নেই দিল্লির। বুধবার নয়াদিল্লিতে পার্লামেন্টের অ্যানেক্স ভবনে বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ সফরের বিস্তারিত তুলে ধরা হয়েছে। 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে এমপিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম আর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে কথা হয়েছে ওই বৈঠকে। মিস্ত্রি জানান, ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে শেখ হাসিনার সমালোচনাকে সমর্থন করে না নরেন্দ্র মোদী সরকার। এটি দুই দেশের সম্পর্কের একটি ছোট বাধা। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের প্রতি মনোযোগ দিতে চায় ভারত। ভারতের প্রতি মানুষের ক্ষোভ থাকলেও দেশটির পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে সম্পর্কের পুনর্মূল্যায়ন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। অন্যদিকে সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধানকে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দেবে ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এমন আশা স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টার। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার পরিবেশ দূষণ রোধ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করে স্থানীয় সরকার বিভাগ। বৈঠকে বায়ু দূষণের পরিস্থিতি, রাজধানীতে খোরাখুরি এবং দখলকৃত খাস জমি মুক্ত করে পার্ক ও খেলার জায়গা তৈরির বিষয়ে আলোচনা হয়। এটাকে একটা ইন্টিগ্রেটেড জায়গায় আনা প্রয়োজন। পরে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা জানান, যে কোনো সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। কথা বলেন বাংলাদেশ ভারত বর্তমান সম্পর্কের বিষয়টি নিয়ে। আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশে কেউ যদি মনে করে যে ভারতের এই কাজ বা ভারতের সংগঠিত কোনো একটা ঘটনার ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো, সেটা জানাবে না। তো সবসময় জানাবে, যে কোনো দেশের ক্ষেত্রেই আমরা সেটা জানাতে পারি। হ্যাঁ, একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু মোটেও না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করছে, এটা স্পষ্ট। বাংলাদেশের মানুষের মনোভাব ভারত বুঝতে পারবে বলে প্রত্যাশা করেন তিনি। প্রোপাগান্ডা যে করা হয়েছে, এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয়, এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে। একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। বায়ু দূষণের ক্ষতি এড়াতে মাস্ক পরার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় বৈঠকে। তাহলে অনেকাংশে বায়ু দূষণ রোধ করা সম্ভব। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজনৈতিক সিদ্ধান্ত হলে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে বলে জানিয়েছেন সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বলেছেন, ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি ৭৯ নাবিককে শিগগিরই ফিরিয়ে আনা হবে। রাখাইন পরিস্থিতিতে সরকার নজর রাখছে বলে জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
ভারতে বসে নানা বিতর্কিত মন্তব্য করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টিকে সরকার ভালোভাবে নিচ্ছে না আবারও জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এ অস্বস্তি অসন্তোষের কথা ভারতকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে এসব বলেন পররাষ্ট্র সচিব। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আমাদের যে আলোচনা হয়েছে, তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না এবং এটা যাতে তাকে কনভে করা হয়। এবং তিনি প্রত্যুত্তরে যেটা বলেছেন সেটা খুব সম্ভবত তিনি ভারতে গিয়ে বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতে উপস্থিতি ডাজন্ট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার বায়োলেটারাল রিলেশনশিপ। এটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটা একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। ভারতে আটক বাংলাদেশি নাবিকদের বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনতে পারবো। পররাষ্ট্র সচিব জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে চলতি মাসের 14 তারিখ ঢাকা আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মামলা শেষ হলেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক দল। একজন উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতি বিরোধী। ন্যূনতম সংস্কার শেষ করেই নির্বাচন চায় বিএনপি। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। 11 দিন যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার দুপুর 1:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পাশাপাশি দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতের সাথে বিবদমান ইস্যু নিয়ে আলোচনার আহ্বানও জানান তিনি। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য, এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন, কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে। উনি কবে নাগাদ দেশে ফিরবেন এটা নিয়ে উনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিকে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের যৌথ সভা। সভা শেষে বিজয় দিবস উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 14 ডিসেম্বর 2024 9টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য প্রদর্শন করবেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 15 ডিসেম্বর বেলা 2টায় আলোচনা সভা। দিবসটি উপলক্ষে 16 ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে কনসার্ট অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে গত 15 বছর ধরে যে আন্দোলন করে আসছে বিএনপি, সেই প্রত্যাশিত গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান বিএনপির এই নেতা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, কেউ যদি বাংলাদেশ দখলের পরিকল্পনা করে তারা বোকার স্বর্গে বাস করছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করবে। সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়। আহমেদ সারোয়ারের রিপোর্ট। জয়লাভ করেছিল
পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমে অবিরাম মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রের প্রতিবাদ এই শিরোনামে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, ভারতীয় মিডিয়া কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অন্যায় অবিচার করা হচ্ছে। এ ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয়। এ ধরনের অপতৎপরতার নিন্দা জানান তিনি। জনতার যেই ঢৌ, যেটি থেকে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল, এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে, কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে। ভারত তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র, প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। এদিকে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সহায়তা প্রদান করে ঢাকা 5 আসন বিএনপি। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের কথায় যদি চলতে হয় তাহলে 71 হলো কেন? তিনি বলেন, পাকিস্তান ও ভারতের আচরণের মাঝে কোনো পার্থক্য নেই। সরকারের এক উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন রিজভী। রাজনৈতিক দলগুলো তো একটা সরকারের সমালোচনা করবে, কিন্তু ওই সরকারের রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অন্যান্য দলগুলো সমর্থন দিয়েছে। আবার আপনাদের নানা কাজে সমালোচনা হবে, এটাই তো গণতন্ত্রের রীতি। সমালোচনা করা মানে ব্যর্থতা সৃষ্টি করা নয়। আপনার প্রতিদিনের কাজে যদি সমালোচনা হয় তাহলে সেটা আপনি নিজেই আপনার ভুলগুলো বুঝতে পারবেন। কিন্তু সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়। এই ধরনের কথা একজন উপদেষ্টার মুখ থেকে আসা কখনো ঠিক হয়। সুতরাং আমরা কাউকে ব্যর্থ নয়, আমরা পরিপূরক হতে চাই। পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশের 46% মানুষ মনে করে এই সরকারের মেয়াদ 1 বছর বা কম হওয়া উচিত, আর 79% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকারের চেয়ে নির্বাচিত রাজনৈতিক সরকার দেশ ভালো পরিচালনা করতে পারবে। এমন তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা বিআইজিডি। নির্বাচিত সরকারের প্রতি এই আগ্রহ স্বাভাবিক বলে মনে করেন বিশিষ্টজনরা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মতে 4 মাসে দেশের পরিস্থিতি অশান্ত থেকে শান্ত হয়েছে। তাইমুর রশিদের রিপোর্ট। রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শিরোনামে ব্র্যাক সেন্টারের জরিপের তথ্য প্রকাশ করা হয়। জরিপ পরিচালনাকারী সংস্থা বিআইজিডি বলছে, দেশের 46% মানুষ মনে করে এই সরকারের মেয়াদ 1 বছর বা কম হওয়া উচিত। 79% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকারের চেয়ে নির্বাচিত রাজনৈতিক সরকার দেশ ভালো পরিচালনা করতে পারবে। আর 56% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার শক্তভাবে দেশ পরিচালনা করছে। সেই সাথে ভারত ইস্যু এই সরকার দৃঢ়ভাবে সামলাচ্ছে বলে মনে করে 41% মানুষ। নতুন রাজনৈতিক দলের প্রতি আগ্রহ 67% মানুষের। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, মানুষ আশায় বুক বাঁধছে, এটাই ইতিবাচক। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগের অভাবের সমালোচনা করেন তিনি। বলেন, মামলা বাণিজ্য, জোর জবরদস্তি মানুষ ভালোভাবে দেখছে না। 14 সাল থেকে বাংলাদেশের মানুষ ভোটই দেয়নি। তরুণ প্রজন্ম তারা ভোট দেওয়ার প্রক্রিয়াটা বা ভোট দেওয়ার যে উৎসব বাংলাদেশে হয় সেটার সাথে একদমই পরিচিত না। সুতরাং ওইটার প্রতি আগ্রহটা, যে একটা নির্বাচিত সরকার এবং নির্বাচিত প্রতিষ্ঠান, এটার প্রতি যে আগ্রহটা, ওইটাও খুব স্বাভাবিক মনে হচ্ছে। ধরেন এখন এই সরকারের প্রশংসা করা, সেটাই তো স্বাধীনতা না। এখন যদি সরকারের সমালোচনা করা হয়, তাইলে যদি তাকে ট্যাগিং করা হয় একটা, যে ফ্যাসিবাদের দোষর, আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের সাথে যোগাযোগ আছে, তাহলে তো জিনিসটা একই রকম রিপিটেশন হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিপ্লব করলেও বাস্তবতা কঠিন। ভঙ্গুর অর্থনীতির কথা মাথায় রাখার তাগিদ দেন তিনি। অভিযোগ করেন, অনেক সময় ইউটিউবাররা অস্থিরতা তৈরি করছেন। গভর্নমেন্ট আগের গভর্নমেন্ট মতো ব্রুটালি স্ট্রিট ক্র্যাকডাউনে যাবে না। আমি ইচ্ছা করলেও তো যে লোককে এসে 20,000 লোক নিয়ে রাস্তায় নামছে, আমি ইচ্ছা করলেও তাকে টিয়ার গ্যাস মারতে পারছি না, বা তাকে আমি গুলি করতে পারছি না তাকে ডিসপার্স করার জন্য, যেটা আগে অর্গানুষ্ঠা হতো। আমি বলবো যে 4টা মাসে এই গভর্নমেন্টের যে অ্যাচিভমেন্ট, সেটা আমরা অনেকে বুঝতে পারছি না। খুবই একটা অশান্ত একটা দেশকে
শান্তভাবে নিয়ে এসে এটা যেটা খুব জরুরি ডিবেট হওয়া উচিত, আমরা কি ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, কি ধরনের বাংলাদেশটা চাই, সেই ডিবেটের জায়গায় আমরা ফ্যাসিলিটেটর, আমরা ইম্পোজ করছি না কিছু। সরকারকে সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেন বিশিষ্টজনরা। অর্থনীতির জন্য খুবই প্রয়োজন। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন সংস্থাটির মহাপরিচালক একেএম শহীদুর রহমান। এ সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করে বাহিনীটির প্রধান বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি সম্ভব। র্যাবের বিলুপ্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সরকারের। তিনি আরো বলেন, র্যাবের শতাধিক আয়নাঘর ছিল, সেগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। এ বাহিনীর কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাব মহাপরিচালক। জুলাই আগস্টে পুলিশের কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিকেলে ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই উল্লেখ করে তিনি বলেন, 16ই ডিসেম্বর বড়দিন, 31st নাইট ও নববর্ষ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ জননিরাপত্তায় সচেষ্ট ডিএমপি বলেও জানান তিনি। বলেন, পুলিশ সেবাদানকারী প্রতিষ্ঠান, অন্যায়ভাবে হামলা মামলা দেয়া পুলিশের কাজ নয়। যারা 5 আগস্ট পরবর্তীতে অন্যায়ভাবে হামলা মামলা করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে। পরে ক্র্যাব সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। হঠাৎ আবারও আলোচনায় চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। হত্যাসহ একাধিক মামলায় পলাতক মনিরুলের আত্মগোপন থেকে বুধবার দেয়া ফেসবুক পোস্টে নাগরিকদের নানা মন্তব্যে তোলপাড় চলছে। গেল বছরের আগস্টে এক অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সহ রাজনৈতিক শীর্ষ নেতাদেরকে ইঙ্গিত করে আপত্তিকর বক্তব্য দিয়ে বিতর্কিত হন সাবেক এই পুলিশ কর্মকর্তা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে আত্মগোপনে যান পুলিশের শীর্ষ পর্যায়ের বহু কর্মকর্তা। তাদের মধ্যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম অন্যতম। 13 আগস্ট তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। এরপর থেকে নানা গুজবের মাঝে জানা যায় দেশ ছাড়তে পারেননি তিনি। বুধবার মনিরুল ইসলামের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট ও নিচের কমেন্টের পাল্টাপাল্টি জবাব নতুন করে আলোচনায় সাবেক এই পুলিশ কর্মকর্তা। জয় বাংলার বিকল্প স্লোগান শুধুই জয় বাংলা। এই পোস্টের কমেন্টে নেটিজেনদের একজন লিখেছেন, আপনি কোন বাংলায় এখন? মনিরুলের জবাব, সেটি কি আপনার জানা খুবই দরকার? আরেকজন লিখেছেন, এত বছর পরে বুঝলেন 15 বছর জয় বাংলা বলে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, তখনও তো আপনি জয় বাংলার লোকই ছিলেন। মনিরুলের জবাব, আমি বরাবরই জয় বাংলার লোক। নেটিজেনের মন্তব্য, বাংলাদেশের জনগণ অনেকদিন হয়ে গেল জঙ্গি নাটক দেখে নাই। সাবেক এসবি প্রধানের এবারের জবাব, জি মাননীয়, যে অবস্থা চলছে মনে হয় খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। কমেন্টের সমালোচনায় ছিল জঙ্গি নাটক সাজিয়ে বহু মানুষকে হত্যার জন্য মনিরুল ইসলামকে দায়ী করেছেন নেটিজেনদের অনেকেই। একসময়ের আলোচিত এই পুলিশ কর্মকর্তা 2023 সালের আগস্টের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের এক অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন। পুলিশ কিভাবে দায়িত্ব পালন করবে সেই ধরনের নানা প্রেসক্রিপশন দেওয়া হয়। তো আমরা আমাদের আইনের আলোকেই আমরা কাজ করব। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কোনো রাজনীতি করি না। জনগণের পয়সায়, ট্যাক্সের পয়সায় আমাদের যে বেতন ভাতা অন্যান্য সুবিধাদি সেটি নিশ্চিত হয়। আবার 2001-এ বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর একটি মন্তব্যকে নতুন করে সামনে এনে বক্তব্য দেন মনিরুল ইসলাম। রাজনৈতিক নেতার মতো তার ভূমিকা সে সময় অপেশাদার ছিল বলে সমালোচনাও করেন অনেকে। বাংলাদেশকে কখনোই আবার এমন জায়গায় ফিরিয়ে নেওয়ার চক্রান্তকে আমরা সফল হতে দেব না, যেখানে 63টি জেলার 500 জায়গায় আবার বোমা হামলা হবে, যেখানে সারের দাবিতে আন্দোলন করে গিয়ে সারের দাবি করতে হয় না। আমরা জানি সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে কৃষককে জীবন দিতে হবে না, যেখানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে না, পুলিশ তার যে আইনি দায়িত্ব সেটি পালন করবে, যেখানে বিদ্যুৎ নয় তারবিহীন খাম্বা
সেটি শোভা পাবে। সেই রকম জায়গায় ফিরিয়ে নেওয়ার যে চক্রান্ত, সেটি আমরা সফল হতে দেব না। মনিরুল ইসলামের এই পোস্টে অনেকেই তার পক্ষেও মন্তব্য করেছেন। একাধিক মামলা নিয়ে আত্মগোপনে থাকা মনিরুল ইসলাম কিছু কমেন্টের জবাবে উল্লেখ করেছেন, ন্যায় বিচারের আশ্বাস পেলে আত্মসমর্পণ করবেন তিনি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না। দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত না বলেও মন্তব্য করেন তিনি। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজি SFO এর একটি আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি সার্ক ফেডারেশন অব অনকোলজিস্ট SFO এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার ABMF করিমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বলেন, সার্ক যে ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক। দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্ককে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে সবাই একসঙ্গে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচারেরা আবার ফিরে আসার চিন্তা করছে, তবে বোকার স্বর্গে বাস করছে তারা। এদেশের ছাত্র জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই। বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা অডিটোরিয়ামে মঈন খানের প্রয়াত বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোনেম খানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মঈন খান আরও বলেন, আগস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করেছে। আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায়, তাদের প্রতিহত করা হবে। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে। এর আগে সকালে মিল্টন বিচারিক আদালতে হাজির হন। এরপর তার আইনজীবী মোহাম্মদ মাসুদুর রহমানের মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে। 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ মামলায় রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সহ 5 জনের 7 বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে গত 22 সেপ্টেম্বর মিল্টনের সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। জামিনের আদেশের পর মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন দাবি করেন, হয়রানি করতেই তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলাটি করা হয়েছে। আইনজীবী যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হয়নি। আগের তারিখেই হবে শুনানি। জামিন শুনানির দিন এগিয়ে আনতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় আদালত পূর্ব নির্ধারিত 2 জানুয়ারিতেই শুনানির ধার্য দিনই বহাল রেখেছেন। 31 অক্টোবর ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এ মামলায় গ্রেফতার হন তিনি। পরদিন ওই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় চিন্ময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও ভাঙচুর চালায়। পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ডোপ টেস্ট। মাদকাসক্ত প্রমাণ হলে বাতিল হবে হলের সিল। 350 টাকা খরচে এই টেস্ট করাতে পারছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের AF রহমান হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের মধ্য দিয়ে সকালে কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে সবগুলো আবাসিক হল ও হোস্টেলে চলবে ডোপ টেস্ট। প্রক্রিয়াটি শেষ হবে 7 জানুয়ারি। নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ল্যাবে ডোপ টেস্টের এই ব্যবস্থা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কামাল উদ্দিন জানান, ডোপ টেস্টের মাধ্যমে কোনো শিক্ষার্থী মাদকাসক্ত প্রমাণ হলে তার আবাসিক হলে বরাদ্দ হওয়া সিট বাতিল করা হবে, তবে বিশ্ববিদ্যালয় থেকে তার ছাত্রত্ব বাতিল হবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই দিল্লির, জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। ফেরত পাঠানোর আশা রিজওয়ান। ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচনের আশা মির্জা ফখরুলের। সমালোচনা মানেই সরকারকে ব্যর্থ করতে চাওয়া নয়, মন্তব্য রিজভীর।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 বছরের কম করার পক্ষে 46% মানুষ। পরিস্থিতি এখন অনেক শান্ত, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। গুম খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব ডিজি। জুলাই আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।